1988 সালের কথা। কেভিন মিটনিকের বয়স ছিল তখন 25 বছর। সে আমেরিকার সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি নেটওয়ার্কে ঢুকে পড়েছিল। নকিয়া এবং মোটরোলার সোর্স কোড সে চুরি করেছিল। পেন্টাগনের সিস্টেমে ঢুকেছিল। FBI তাকে ধরার চেষ্টা করেছিল। সে পালিয়ে বেরিয়েছিল প্রায় 2 বছর। ধরা পড়ার পর 5 বছর সে কারাগারে ছিল। কারাগারে থাকার সময় কর্তৃপক্ষ তাকে কখনো ফোন ব্যবহার করতে দেয়নি, কারণ তাদের ভয় ছিল সে শুধু শীষ দিয়ে পারমাণবিক যুদ্ধ শুরু করে দিতে পারে। কারাগার থেকে বের হওয়ার পর কেভিন একজন বিখ্যাত সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হয়েছিলেন। যে কোম্পানিগুলো তাকে আগে ভয় পেত সেগুলো তাকে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করছিল তাদের সিস্টেম পরীক্ষা করতে। একই মানুষ, একই দক্ষতা, আগে অপরাধী পরে হিরো। কি বদলেছিল? শুধু অনুমতি এবং উদ্দেশ্য। এই ভিডিওটা দেখার পর আপনি জানবেন হ্যাকার বলতে আসলে কি বোঝায় এবং সব হ্যাকারই কি একই রকম কিনা। আপনি বুঝবেন হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাটের মধ্যে পার্থক্য এবং প্রতিটি বিভাগে তারা কিভাবে কাজ করেন, এবং আপনি জানবেন যে এথিক্যাল হ্যাকিং কি, কিভাবে কাজ করে এবং বিভিন্ন কোম্পানি কেন নিজেরাই হ্যাকার ভাড়া করে, এবং আপনি জানবেন বাংলাদেশে হ্যাকিং আইনত কোথায় দাঁড়ায় এবং কোন কোন কাজ না জেনেই আপনাকে আইনি বিপদের মধ্যে ফেলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক। এটি বাংলা সাইবার সিকিউরিটি 101 কোর্সের লেসন 7। আপনাদের মনে আছে কিনা সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম CIA ট্রায়াড। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে সঠিক মানুষ দেখছে, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটা অক্ষত এবং বিশ্বাসযোগ্য, আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যখন দরকার তখন ডেটা পাওয়া যাচ্ছে। এবং এই তিনটি আলাদা বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে দেখেছি প্রতিটার ব্যর্থতার বাস্তবে কেমন দেখায়, এবং আমরা বুঝেছিলাম যে এই তিনটার মধ্যে সঠিক ভারসাম্য রাখাটা সাইবার সিকিউরিটির পক্ষে আসলে চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ এবং কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। আজকে একটু ভিন্ন দিক দেখব। এতদিন আমরা দেখেছি আক্রমণ হয়, হুমকি আছে। আজ দেখব যারা এই আক্রমণ করে তাদের আসল রূপ, তাদের সবাইকে কি এক চোখে দেখা উচিত, এবং তাদের মধ্যে কে আমাদের রক্ষাকর্তা এবং কে আসলেই হ্যাকার। প্রথমে তাহলে জানি যে হ্যাকার মানে আসলে কি। হ্যাকার শব্দটা শুনলে বেশিরভাগ মানুষের মাথায় একটি নির্দিষ্ট ছবি আসে। কালো হুডি পরা কেউ অন্ধকার ঘরে বসে আছে, স্ক্রিনে সবুজ কোড ভাসছে, দ্রুত কিবোর্ড টাইপ করছে। এই ছবিটা হলিউড সিনেমার মতো, বাস্তবের সাথে এর মিল খুবই কম। হ্যাকার শব্দটা এসেছে 1960 এর দশকের MIT থেকে, অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তখন এর মানে ছিল এমন কেউ যে কোনো সিস্টেম বা প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে পারে যেটা কোনো নির্মাতারা ভাবেনি। এটা ছিল প্রশংসার শব্দ, সৃজনশীলতা আর দক্ষতার পরিচয়। পরে মিডিয়া শব্দটাকে শুধু অপরাধীদের জন্য ব্যবহার করতে শুরু করে। তখন থেকে সাধারণ মানুষের কাছে হ্যাকার মানে খারাপ লোক হয়ে যায়। কিন্তু সাইবার সিকিউরিটি দুনিয়ায় হ্যাকার শব্দটা এখনো নিরপেক্ষ। উদ্দেশ্য এবং অনুমতির উপরে নির্ভর করে সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, অথবা মাঝখানের কোনো রোল নিতে পারে। আমার চ্যানেলে এই বিষয়ে একটি আলাদা ভিডিও আছে যেখানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হ্যাকারদের গল্প করেছিলাম আমি। কেভিন মিটনিক থেকে শুরু করে অ্যানোনিমাস পর্যন্ত, তাদের হ্যাকিং স্টাইল, তারা কিভাবে কাজ করত, কেন করত, শেষে তাদের পরিণতি কি হয়েছিল। এই কোর্সের প্রিরিকুইজিট ভিডিও লিস্টে আমি সেই ভিডিওটা রেখেছি। যারা এখনও দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আবার ডেসক্রিপশনে দিচ্ছি। ওই ভিডিওটা দেখলে আজকের এই আলোচনা আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এখন তিনটি প্রধান বিভাগ দেখি। ওকে, সো প্রথম বিভাগটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, যাদের কথা মিডিয়া বেশি বলে থাকে। ব্ল্যাক হ্যাট হ্যাকার বলতে তাদের কথা বলা হয় যাদের কথা আমরা সাধারণত খবরে দেখি। এরা অনুমতি ছাড়া সিস্টেমে ঢোকে এবং ব্যক্তিগত লাভ, ক্ষতি করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে। বেশিরভাগ দেশে এদের কাজ আইনত অপরাধ, কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকার সবসময় কিন্তু একরকম না। এদের মধ্যেও অনেক স্তর আছে এবং প্রতিটি স্তর আলাদাভাবে বিপজ্জনক। সবচেয়ে নিচে রয়েছে স্ক্রিপ্ট
হ্যাকিরি। এরা নিজেরা কোনো টুল বা কৌশল তৈরি করে না, ইন্টারনেট থেকে অন্যের বানানো হ্যাকিং টুল ডাউনলোড করে চালিয়ে দেয়। এদের নিজস্ব টেকনিক্যাল বোঝাপড়া খুবই কম, কিন্তু ভুল করবেন না, এরাও মারাত্মক ক্ষতি করতে পারে, কারণ টুলগুলো শক্তিশালী, শুধু জানতে হয় কোথায় চালাতে হয়। বাংলাদেশের অনেক ছোটোখাটো ওয়েবসাইট আক্রমণ এই ধরনের অপরিপক্ক হ্যাকারদের কাজ। তার উপরে আছে সাইবার ক্রিমিনাল। এরা আসলে প্রফেশনাল, পেশাদার। এদের কাছে হ্যাকিং হচ্ছে একটা বিজনেস, একটা ব্যবসা। র্যানসামওয়্যার তৈরি করে ছড়ানো, বিভিন্ন কোম্পানির ডেটা চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করা, ক্রেডিট কার্ড নম্বর চুরি করে ব্যবহার করা, ব্যাংক অ্যাকাউন্ট খালি করা। এরা অনেক সময় সংগঠিত দলে, কম্বাইন্ড ওয়েতে, অর্গানাইজড ওয়েতে কাজ করে। একজন দুর্বলতা খুঁজে, আর একজন ঢোকে, আরেকজন ডেটা বের করে, আরেকজন বিক্রি করে। একটা পুরো অপরাধী শিল্পর ইকোসিস্টেম আপনি বলতে পারেন। বাংলাদেশে যে ফোন স্ক্যাম, বিকাশ ফ্রড, অনলাইন জব স্ক্যাম দেখা যায়, তার পিছনে অনেক সময় এই ধরনের সংগঠিত গ্রুপ কাজ করে। সবচেয়ে উপরে এবং সবচেয়ে ভয়ঙ্কর স্তর হচ্ছে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, সংক্ষেপে যাকে বলে APT। এরা হচ্ছে রাষ্ট্র পরিচালিত বা রাষ্ট্র সমর্থিত হ্যাকার দল। এদের পিছনে সরকারি বাজেট, সরকারি প্রশিক্ষণ এবং সরকারি লক্ষ্য থাকে। এরা কোনো একটা কোম্পানি বা সরকারি নেটওয়ার্কে মাসের পর মাস, কখনো বছরের পর বছর ধরে একেবারে চুপচাপ থেকে তথ্য সংগ্রহ করে। ধরা না পড়াটাই এদের সাফল্যের মাপকাঠি। এদের টার্গেট সাধারণ মানুষ না, বরঞ্চ পরমাণু কেন্দ্র, বিদ্যুৎ গ্রিড, সামরিক নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় অবকাঠামো। এখন আমরা একটি আলাদা শ্রেণীর কথা বলবো, যাদের নাম হচ্ছে হ্যাকটিভিস্ট। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাটের একটি বিশেষ উপবিভাগ। এদের বলে হ্যাকটিভিস্ট। হ্যাকার এবং অ্যাক্টিভিস্ট মিলে এই শব্দটি তৈরি হয়, অর্থাৎ হ্যাকার প্লাস অ্যাক্টিভিস্ট ইকুয়াল টু হ্যাকটিভিস্ট। এরা কি করে? এরা রাজনৈতিক বা সামাজিক বার্তা দিতে হ্যাকিং ব্যবহার করে, টাকার জন্য না, ক্ষমতার জন্য না, বিশ্বাসের জন্য। অ্যানোনিমাস হলো সবচেয়ে পরিচিত হ্যাকটিভিস্ট গ্রুপ। তারা বিভিন্ন সময় দুর্নীতিবাজ সরকার, শিশু নির্যাতনকারী সংস্থা এবং সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে সাইবার আক্রমণ করে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে উদ্দেশ্য ভালো হলে কি আক্রমণটা ভালো? এটা একটা নৈতিক বিতর্ক। আইনি দৃষ্টিকোণ থেকে উত্তর একদম পরিষ্কার। অনুমতি ছাড়া কোনো সিস্টেমে প্রবেশ করা আইনত অপরাধ। উদ্দেশ্য যাই হোক, নৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষ দ্বিমত পোষণ করে না। এবারে কথা বলবো হোয়াইট হ্যাট হ্যাকারদের নিয়ে। হোয়াইট হ্যাট হ্যাকার ঠিক একই দক্ষতা রাখেন, কিন্তু সম্পূর্ণ আলাদা উদ্দেশ্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তারা অনুমতি দিয়ে কাজ করেন। এদের পেশাদার নাম হচ্ছে পেনেট্রেশন টেস্টার বা এথিক্যাল হ্যাকার। আমি একবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটি প্রজেক্ট করেছিলাম। তাদের সাইবার সিকিউরিটি ইউনিটে আমরা পেনেট্রেশন টেস্টারদের জন্য একটি সার্ভিস রিকোয়েস্ট সিস্টেম তৈরি করেছিলাম। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার বাসার দরজাটা কতটা মজবুত, সেটা জানার সবচেয়ে ভালো উপায় কি? একজন অভিজ্ঞ তালা বিশেষজ্ঞকে বলা যায় যে দেখুন তো এই তালাটি ভাঙতে পারেন কি না। সে ভাঙতে পারলে আপনি জানলেন যে দরজার দুর্বলতা আছে এবং ভালো তালা লাগাবেন। না পারলে জানলেন যে আপনি নিরাপদে আছেন। এথিক্যাল হ্যাকাররা কিন্তু ঠিকই এই কাজটি ডিজিটাল সিস্টেমের জন্য করে থাকেন, এবং এথিক্যাল হ্যাকারই হচ্ছেন হোয়াইট হ্যাট হ্যাকার। বড় বড় কোম্পানি নিজেরাই এথিক্যাল হ্যাকারদের ভাড়া করে এবং বলে যে তোমাদের কাজ হলো আমাদের সিস্টেমে ঢোকার চেষ্টা করা, যত দুর্বলতা পাবে রিপোর্ট করবে, কি করতে পারলে আমাদেরকে বলো, আমরা সেগুলো ঠিক করব। এই প্রক্রিয়াকে বলে পেনিট্রেশন টেস্টিং বা পেন টেস্ট। এবং এথিক্যাল হ্যাকিং কিভাবে কাজ করে, এই পেশায় কীভাবে আসতে হয়, এই বিষয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। যারা ক্যারিয়ারে আগ্রহী, বিশেষ করে এথিক্যাল হ্যাকিংয়ে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমার ব্লগ টেক টক্স বাংলাতেও একটি এথিক্যাল হ্যাকিং শেখার সম্পূর্ণ কোর্স রয়েছে, যেখান থেকে আপনি পড়ে দেখতে পারেন। আমি লিঙ্ক আবার ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলি, এটা হচ্ছে বাগ বাউন্টি। হ্যাকিং করো, পুরস্কার নাও। এথিক্যাল হ্যাকিংয়ের একটি বিশেষ রূপ হলো বাগ বাউন্টি। এটা এমন একটি ব্যবস্থা যেখানে
বিভিন্ন কোম্পানি ঘোষণা দেয় যে যদি কেউ আপনি তাদের সিস্টেমে ঢুকে কোনো দুর্বলতা খুঁজে পান এবং নির্ধারিত নিয়ম মেনে আপনারা তাদেরকে জানান, তারা তাদেরকে পুরস্কৃত করে। গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যাপল সহ বড় বড় কোম্পানিগুলোর এই ধরনের বাগ বাউন্টি প্রোগ্রাম রয়েছে। আপনি যদি এদের কোনো গুরুত্বপূর্ণ দুর্বলতা খুঁজে দিতে পারেন তাহলে তারা $1,00,000 পর্যন্ত রিওয়ার্ড দিয়ে থাকে। এটা বৈধ, সম্মানজনক এবং অনেক সময় অত্যন্ত আকর্ষণীয় উপার্জনের পথ। গুড নিউজ হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, সেখানে আমি বর্ণনা করেছি কিভাবে আপনি বাগ বাউন্টি প্রোগ্রামে যোগ দিবেন, কোন কোন প্ল্যাটফর্মে বাগ বাউন্টি প্রোগ্রাম দেওয়া হয়, কিভাবে শুরু করবেন, বাংলাদেশ থেকে এই পথে কিভাবে আপনি উপার্জন করার জন্য যোগ দিতে পারবেন। এই ভিডিওটা আমি প্রিরিকুইজিট ভিডিওর মধ্যেও রেখেছি এবং এখানে আবার এই ভিডিওর সঙ্গে আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এবার আসি ধূসর এলাকায়, অর্থাৎ গ্রে হ্যাট। গ্রে হ্যাট হলো সবচেয়ে জটিল একটি বিভাগ। এরা অনুমতি ছাড়া সিস্টেমে ঢোকে কিন্তু সাধারণত কোনো ক্ষতি করে না। তাদের উদ্দেশ্য কোনো ক্ষতি করা না, হয়তো নিছক কৌতূহলে দেখতে চায় পারে কিনা, হয়তো দুর্বলতা খুঁজে পেয়ে কোম্পানিকে জানিয়ে দেয় কোনো পুরস্কার না চেয়েও। কখনো কখনো জানানোর বিনিময়ে তারা হয়তো টাকা চেতে পারে। এখানে একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এরা নৈতিকভাবে সঠিক কাজ করতে চাইছে বলে মনে করে কিন্তু পদ্ধতিগতভাবে আইন ভাঙছে, কারণ অনুমতি ছাড়া কারো সিস্টেমে প্রবেশ করা আইনত দণ্ডনীয়। আপনি কি করতে গিয়েছিলেন সেটা বিচারে গুরুত্ব পায় যদি এদেরকে বিচারের আওতায় আনা হয়, কিন্তু আপনি ঢুকেছিলেন সেটা অস্বীকার করার উপায় নেই। ওকে, সো এই মুহূর্তে আমরা দেখব যে হ্যাকারদের প্রেরণা কি, হাউ দে গেট ইন্সপায়ার। কেউ করে টাকার জন্য, এটা সবচেয়ে কমন একটা কারণ। র্যানসামওয়্যার, ব্যাংক ফ্রড, ডেটা চুরি এবং বিক্রি সব কিছুর পেছনে মূলত অর্থনৈতিক উদ্দেশ্য থাকে। কেউ করে চ্যালেঞ্জের আনন্দে, কঠিন কিছু পারাটাই তাদের জন্য একটি পুরস্কার। এই ধরনের হ্যাকারদের থেকে সাধারণত বড় আর্থিক ক্ষতি হয় না, কিন্তু প্রাইভেসি বিপদে পড়ে। কেউ করে রাজনৈতিক বা সামাজিক বার্তা দিতে, এদের হ্যাকটিভিস্ট বলি আমরা, যেটা আগে আলোচনা করেছি। কেউ করে সরকারের নির্দেশে, জাতীয় নিরাপত্তার নামে, এবং কেউ কেউ করে নিছক কৌতূহল থেকে। ভবিষ্যতে অনেকে এই দলে পড়েন যারা পরে পেশাদার সিকিউরিটি বিশেষজ্ঞ হন, অর্থাৎ কৌতূহলের বশবর্তী হয়ে তারা এই পথে আসেন, পরবর্তীতে তারা স্পেশাল সিকিউরিটি এজেন্ট হয়ে যান। আসলে ইন্সপিরেশন বা প্রেরণাটা কোথায় সেইটা বুঝলে আক্রমণ প্রতিরোধের কৌশলও বদলায়। টাকার জন্য যে কাজ করে সে দুর্বল সিস্টেমে যাবে, কারণ সহজ শিকারই বেশি লাভ। আপনার সিস্টেম যদি যথেষ্ট কঠিন না হয় সে অন্যদিকে মনোযোগ দিবে। চ্যালেঞ্জ খুঁজে যে এই ধরনের হ্যাকিং করতে চায় সে ব্যস্ত থাকে হাই প্রোফাইল টার্গেট নিয়ে, তাই সাধারণ মানুষ সেই শ্রেণীর আক্রমণের কম ঝুঁকিতে থাকেন। আচ্ছা, এথিক্যাল হ্যাকাররা কিভাবে কাজ করে এটা একটু দেখি এখন। সো এথিক্যাল হ্যাকিং প্রক্রিয়াটা একটু বিস্তারিত যদি আমরা দেখতে যাই তাহলে দেখব যে একজন এথিক্যাল হ্যাকার কোনো কোম্পানির সাথে একটা লিখিত চুক্তি করেন। এই চুক্তিতে একেবারে স্পষ্ট করে লেখা থাকে যে কোনো সিস্টেম পরীক্ষা করা যাবে, কোন সিস্টেম পরীক্ষা করা যাবে না, কোন পদ্ধতি ব্যবহার করা যাবে, কোন সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং কি কোনভাবে করা যাবে, কিভাবে তাদের বুঝিয়ে দিতে হবে। এই সীমানার এই যে স্ট্রাকচার, ডিসিশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক অ্যান্ড অ্যাগ্রিমেন্ট যেটা হবে, এটার বাইরে গেলে সে আর এথিক্যাল হ্যাকার হবে না, সে অপরাধী হয়ে যাবে। কাজের ধাপগুলো হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে রেকগনাইসেন্স, মানে লক্ষ্য সিস্টেম সম্পর্কে যত তথ্য পাওয়া যায় তা সংগ্রহ করা। এটা সম্পূর্ণ বৈধভাবে করা হয়, পাবলিক তথ্য ব্যবহার করে এটা করা হয়। তারপর স্ক্যানিং, মানে কোথায় কোথায় দুর্বলতা থাকতে পারে সেটা পরীক্ষা করা। তারপর এক্সপ্লয়টেশন, মানে পাওয়া দুর্বলতা ব্যবহার করে আসলেই কোথাও ঢোকা যায় কিনা সেটা প্রমাণ করা। এবং সব শেষে রিপোর্টিং, মানে কি পাওয়া গেছে, কি পাওয়া যায়নি, কতটা বিপজ্জনক, কিভাবে এটা সেটা ঠিক করতে হবে,
এটার বিস্তারিত রিপোর্ট তাকে লিখে দিতে হবে। ব্ল্যাক হ্যাট ঠিক এই ধাপগুলো অনুসরণ করে, পার্থক্যটা শুধু শেষ ধাপে, অর্থাৎ ব্ল্যাক হ্যাট রিপোর্ট না করে শোষণ করে। বাংলাদেশে হ্যাকিং এবং আইন, এখন এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলাদেশে এই বিষয়গুলো আইনিভাবে কোথায় দাঁড়ায় এটা আমাদের জানা অবশ্যই দরকার অ্যাজ এ পার্ট অফ দিস কোর্স অ্যান্ড ফর আওয়ার পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি। বাংলাদেশে সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী অনুমতি ছাড়া কারো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিভাইসের মধ্যে প্রবেশ করা হচ্ছে আইনত অপরাধ। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো শুধু ঢোকাই যথেষ্ট, আপনি কিছু করেননি, কিছু নেননি, শুধু দেখেছেন, তবু এইটি আইনত অপরাধ। সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই থাকতে পারে। কিছু পরিস্থিতি আছে যেগুলো অনেকে স্বাভাবিক মনে করেন, কিন্তু আইনগতভাবে এগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ। যেমন বন্ধুর ফেসবুক অ্যাকাউন্টে তার পুরনো পাসওয়ার্ড দিয়ে ঢোকা, যদিও সে একবার পাসওয়ার্ড বলেছিল কিন্তু সে অনুমতি দেয়নি। পাশের বাসার ওয়াইফাই পাসওয়ার্ড ক্র্যাক করা, কোনো ওয়েবসাইট দুর্বলতা আছে কিনা কৌতূহল নিয়ে সেটা দেখা, এমনকি কোনো তথ্য না নিলেও এগুলো আইনত ঝুঁকিপূর্ণ কাজ। যারা এই দিকে ক্যারিয়ার করতে চান তাদের জন্য একটাই নিয়ম, যেখানে লিখিত অনুমতি আছে শুধু সেখানেই কাজ করুন, বাকি সব জায়গায় নয়। এখন আসি প্র্যাকটিসের জন্য বৈধ কোন জিনিসগুলো রয়েছে। প্র্যাকটিসের জন্য বাস্তব সিস্টেমে যাওয়ার কোনো দরকার নাই, সেটা আইনত বিপদ ডেকে আনতে পারে। এর বদলে কিছু প্ল্যাটফর্ম আছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে দুর্বল সিস্টেম তৈরি করে রাখে শুধু শিখতে আসা লোকদের জন্য। ট্রাই হ্যাক মি শুরু করার জন্য সবচেয়ে ভালো, একদম বেসিক থেকে শেখানো যায়। হ্যাক দ্য বক্স একটু বেশি চ্যালেঞ্জিং, মাঝারি থেকে অ্যাডভান্স লেভেলের জন্য। এছাড়া পিকো সিটিএফ হলো ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি। এই ধরনের পরিবেশে প্র্যাকটিস করুন, নিজের ভার্চুয়াল ল্যাবে প্র্যাকটিস করুন, এবং এই ধরনের প্র্যাকটিসগুলো আমরা টেকনিক্যাল ভিডিওগুলোতে পরবর্তীতে দেখব ইনশাল্লাহ। ওকে, ক্যারিয়ার প্যাথ টু অ্যাডভান্স। অনেকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ থেকে এথিক্যাল হ্যাকার হওয়া কি সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, এবং এর চাহিদা কিন্তু দ্রুত বাড়ছে। ফিনটেক কোম্পানি, টেলিকম এবং সরকারি প্রতিষ্ঠানগুলো এই দক্ষতার মানুষ খুঁজছে। বাইরে বিশেষত মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে এবং ইউরোপে বাংলাদেশি সাইবার সিকিউরিটির প্রফেশনালের চাহিদা রয়েছে। এখন তাহলে পথটা কি? নেটওয়ার্ক এবং অপারেটিং সিস্টেমের বেসিক, তারপর লিনাক্স, তারপর এথিক্যাল হ্যাকিংয়ের কোর্স এবং পরে সার্টিফিকেশান। এই পথের বিস্তারিত রোডম্যাপ নিয়ে আমার চ্যানেলে একটি আলাদা ভিডিও রয়েছে, কিভাবে এথিক্যাল হ্যাকার হওয়া যায়, কোন কোন সার্টিফিকেশান আগে করবেন, কত সময় লাগবে, কোথা থেকে শুরু করবেন। যারা এই পথে যেতে চান তাদের সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এই কোর্সের মডিউল 8-এ ক্যারিয়ার ভিডিওতে আমি এগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। তাহলে এখন সামারিতে আসি। আজকে আমরা ভিডিওতে কি দেখলাম, রাইট? আমরা জানলাম হ্যাকার মানে কি শুধু অপরাধী, নাকি এটা একটি নিরপেক্ষ শব্দ। উদ্দেশ্য এবং অনুমতি সব কিছুই নির্ধারণ করে হ্যাকারের মিনিংটা। হোয়াইট হ্যাট অনুমতি নিয়ে সিস্টেম পরীক্ষা করে, রক্ষা করে। ব্ল্যাক হ্যাট অনুমতি ছাড়া ঢুকে ক্ষতি করে, এবং স্ক্রিপ্ট কিডি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালিত এপিটি পর্যন্ত অনেকগুলো স্তর রয়েছে। গ্রে হ্যাট ধূসর এলাকায় থাকে, যেটা নৈতিকভাবে জটিল এবং আইনগতভাবে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে অনুমতি ছাড়া যে কোনো সিস্টেমে প্রবেশ আইনত অপরাধ, এবং এথিক্যাল হ্যাকিং এবং বাগ বাউন্টি একটি সম্মানজনক এবং চাহিদা সম্পন্ন ক্যারিয়ার পথ। আজকের কিওয়ার্ডগুলো একটি দেখে নেওয়া যাক। হ্যাকার, যে কোনো সিস্টেমে তার নির্মাতার উদ্দেশ্যের বাইরে ব্যবহার করার উপায় খুঁজে বের করে। ভালো বা খারাপ দুটো উদ্দেশ্যই থাকতে পারে। দ্বিতীয়ত দেখলাম আমরা হোয়াইট হ্যাট এথিক্যাল হ্যাকার, যিনি অনুমতি নিয়ে সিস্টেম পরীক্ষা করেন। এছাড়া আমরা কি দেখলাম? ব্ল্যাক হ্যাট অনুমতি ছাড়া যারা সিস্টেমে ঢুকে এবং সাধারণত ক্ষতির উদ্দেশ্যে তারা ঢুকে থাকে। এরপরে দেখেছি আমরা গ্রে হ্যাট, অনুমতি ছাড়া ঢুকে কিন্তু সাধারণত ক্ষতি করে না, তবুও আইনের দৃষ্টিকোণ থেকে এটা ঝুঁকিপূর্ণ। আমরা দেখেছি স্ক্রিপ্ট কিডি, যারা অন্যের টুল ব্যবহার করে এবং নিজেদের টেকনিক্যাল ক্ষমতা কম থাকে ছোট ছোট হ্যাকিং করে।
আমরা দেখেছি এপিটি, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, রাষ্ট্র পরিচালিত দীর্ঘমেয়াদী হ্যাকারের দলেরা। আমরা দেখেছি হ্যাকটিভিস্ট, রাজনৈতিক বা সামাজিক বার্তা দিতে যারা হ্যাকিং ব্যবহার করে। আমরা শিখেছি পেনেট্রেশন টেস্টিং, অনুমতি নিয়ে সিস্টেমে ঢোকার চেষ্টা করে দুর্বলতা খুঁজে বের করার পেশাদার প্রক্রিয়া। এবং ফাইনালি আমরা দেখেছি বাগ বাউন্টি, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি সিস্টেমে দুর্বলতা খুঁজে দেওয়ার জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো ঘোষণা করে থাকে সেই অনুযায়ী হ্যাকারদেরকে পুরস্কৃত করে থাকে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই কোর্সের সব ভিডিও পেতে এবং সার্টিফিকেট জন্য যোগ্য হতে হলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং কমেন্টসে জানাবেন আমরা যে সাইবার সিকিউরিটির উপরে যে জিপিটিটা ছেড়েছি এই জিপিটিটা আপনার ব্যবহার করেছেন কিনা, আমি এইটা থেকে উপকৃত হচ্ছেন কিনা সে কথাটা আমাকে জানালে আমি বাহিত হব। আমি এনামুল হক, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং স্টে সাইবার সেফ।